তো হ্যালো গাইস, আজকে আমরা আরেকটা নতুন ডাংওয়া সিরিজ এক্সপ্লেইন করতে যাচ্ছি। আমি আশা করছি এই সিরিজটা তোমাদের খুব পছন্দ হবে, কারণ এর স্টোরি একদম মারাত্মক লেভেলের। তাই এই সিরিজ ভবিষ্যতে বিটিএইচ আর সোলোল্যান্ডের সাথে পাল্লা দিতে পারবে। আর আমি তোমাদের একটা কথা বলে রাখি, শুরুতে এই সিরিজটা একটু বোরিং লাগতে পারে, কিন্তু 2-4টা এপিসোড দেখার পর তোমরাও এই সিরিজের প্রেমে পড়ে যাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এপিসোডের একদম শুরুতেই আমাদের মেন ক্যারেক্টারকে দেখানো হয়। সে একটা লম্বা সফরে বের হয়েছে, তার নাম হলো চ্যান শ্যাং। রাতের বেলায় সে একটা জায়গায় থেমে আগুন জ্বালিয়ে খাবার খাচ্ছিল, তখন সেখানে একটা পাখি এসে হাজির হয়। চ্যান শ্যাং পাখিটাকে দেখে সে নিজের খাবারটাই তাকে দিয়ে দেয়, আর সে নিজে সেখান থেকে চলে যায়। কিন্তু একটু সামনে যাওয়ার পর সে এমন এক জায়গায় এসে পৌঁছালো যেখান থেকে দুটো আলাদা রাস্তা দুই দিকে চলে গেছে। সে বুঝতে পারতেছিল না যে কোন দিকে যাবে। তখন হঠাৎ সেই পাখিটাই এসে তার হাত থেকে ম্যাপটা নিয়ে একটা পাথরের উপর রেখে দেয়। এতে চ্যান শ্যাং বুঝতে পারে যে তাকে কোন দিকে যেতে হবে। এই ছেলেটা আসলে ডিভাইন ক্যাপিটালের দিকে যাচ্ছিল। সে সেখানে গিয়ে একটা একাডেমিতে ভর্তি হতে চায়। পরের সিনে আমরা দেখতে পাই হেভেনলি ডাও একাডেমির বাহিরে অনেক ডিসাইপাল দাঁড়িয়ে আছে, কারণ সেদিন নতুন ডিসাইপালদের এক্সাম নেওয়া হবে। আর এক্সামে পার্টিসিপেট করতে হলে আগে একটা ছোট কোয়ালিফিকেশন টেস্ট পাস করতে হবে। সেখানে একটা মোটা ছেলে কোয়ালিফিকেশনের জন্য এগিয়ে যায়। একটা দরজার সামনে গিয়ে সে তার কাল্টিভেশন লেভেল দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সে তার পুরো শক্তি লাগিয়ে দেওয়ার পরেও ওই দরজা খুলতে পারে না। তো ওই দরজা থেকে একটা জোরদার ঝাঁকুনি খেয়ে সে সিটকে দূরে গিয়ে পড়ে। এটা দেখে সবাই হেসে বলে, এই আটার বস্তাও এখানে এক্সাম দিতে এসেছে। তখন তাদের মধ্যে একজন বলে, তুমি কি জানো না মেরো রিফাইনমেন্টের আগে কেউ এই লক খুলতে পারবে না? কমপক্ষে মেরো রিফাইনমেন্ট রিয়েলাম থাকা দরকার। তখন সেখানে আমাদের মেন ক্যারেক্টার চ্যান শ্যাং এসে পৌঁছায়। সে সেই মোটা ছেলেটার ফ্যান তাকে ফিরিয়ে দেয়। এটা দেখে সেই মোটা ছেলেটা অবাক হয়ে ভাবে, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতেছে, কিন্তু এই ছেলেটা আমার ফ্যান আমাকে ফিরিয়ে দিচ্ছে। কিন্তু যখনই চ্যান শ্যাং এক্সামের জন্য সেই দরজার দিকে এগোতে লাগে, সেখানে দাঁড়িয়ে থাকা একজন ডিসাইপাল তাকে থামিয়ে দেয়। সে তার পালস চেক করে সবাইকে বলে, সবাই শোনো, এই ছেলেটা শুধু মেরো রিফাইনমেন্টে দুর্বল না, এর কাল্টিভেশন লেভেল একদম জিরো। কাল্টিভেশনের দুনিয়ায় একে পচা ডিম বলা হয়। কিন্তু চ্যান শ্যাং বলে, আমি এখনো কাল্টিভেশন শুরুই করিনি, আর কাল্টিভেশন শুরু করতেই তো আমি এখানে এসেছি। তখন বাইরে দাঁড়ানো ছেলেটা বলে, মনে হচ্ছে এই লোকটা তার ব্রেন বাড়িতেই ফেলে এসেছে। কোনো কাল্টিভেশন লেভেল ছাড়া টপ র্যাঙ্কিং এর হেভেনলি ডাও একাডেমিতে ভর্তি হতে চায়, কিন্তু চ্যান শ্যাং তাকে ইগনোর করে এগিয়ে যায়। চ্যান শ্যাংকে দেখে সবাই বাজি ধরে বলে, ওই এনার্জির পুশের ধাক্কায় এই ছেলেটা কত দূরে গিয়ে পড়বে। চ্যান শ্যাং দরজার দিকে তাকিয়ে দেখতে পায় সেখানে একটি ফরমেশন তৈরি করা আছে। সে ওই দরজায় হাত রাখে, কিন্তু কিছুই হয় না। এটা দেখে দূর থেকে একজন বলে, আরে ছোট ভাই, একটু পুশ করো, এভাবে হবে না। এটা শুনে চ্যান শ্যাং যেই পুশ করলো, ফরমেশনটা সাথে সাথে অ্যাক্টিভেট হয়ে যায়। আর চ্যান শ্যাং কিছু একটা ফিল করতে পায়। সে চোখ বন্ধ করে ফরমেশনটা ভালোভাবে রিয়েলাইজ করার চেষ্টা করে। সে বুঝতে পারে এই ফরমেশন স্পিরিচুয়াল এনার্জি অ্যাবজর্ব করে। এর উপরের প্লেটগুলো আমাদের বডি থেকে স্পিরিচুয়াল এসেন্স টেনে নেয়, আর আমাদের ট্রু এসেন্স এই লকের একদম ভেতরে গিয়ে সিকিউর হয়ে যায়। যদি আমাদের স্পিরিচুয়াল এনার্জি লক খোলার জন্য যথেষ্ট না হয়, তাহলে এই ফরমেশনের মাধ্যমে গেট খুলতে হবে, কিন্তু তার আগে এই ফরমেশন অ্যাক্টিভেট করতে হবে। এটা বলতে বলতে সে পুরো মেকানিজম খুলে চেক করে ফেলে। আর তখনই আমরা দেখতে পাই তার মাইন্ড স্পেসের ভেতরে এক বিশাল লাইব্রেরি। এই ছেলেটা একটা চলতে ফিরতে এনসাইক্লোপিডিয়া। সে তার মাইন্ডের মধ্যে থাকা স্ক্রিপচার পড়তে লাগে, কারণ সে এতদিন ধরে যত বই পড়েছে সেগুলো সব স্ক্যান হয়ে তার মাইন্ডে সেভ হয়ে গেছে। তার মাইন্ড একটা কম্পিউটারের মতো, যে কোনো তথ্য সে যে কোনো সময় খুঁজে বের করতে পারে। সে সেই স্ক্রিপচার দিয়ে ফরমেশন আনলক করার জন্য একের পর এক লেটার বেছে নিতে লাগে। আর দেখতে দেখতে যখন সে ফরমেশন কমপ্লিটলি আনলক করে ফেলে, দরজা নিজে নিজেই খুলে যায়। এটা দেখে সেখানে থাকা সবার চোখ কপালে উঠে যায়। সবাই বলে, কোনো কাল্টিভেশন লেভেল ছাড়া সে এই দরজা কিভাবে খুললো? গেটের উপরে বসে থাকা একটা ছেলে এই সব কিছুই দেখতেছিল। সে মনে মনে বলে, এই ছেলেটা একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে। কিন্তু তখনই গেটের ভেতর থেকে একজন মাস্টার চ্যান শ্যাং এর উপর অ্যাটাক করতে আসে। উপরে বসে থাকা সেই ছেলেটা দ্রুত এসে চ্যান শ্যাংকে সেই অ্যাটাক থেকে বাঁচিয়ে নেয়। এটা দেখে মাস্টার বলে, তুমি এইসব কি করতেছো? এই ছেলেটা আমাদের রুলস ভেঙেছে। কিন্তু সেই ইয়াং ছেলেটা বলে, এর কোনো কাল্টিভেশন লেভেল নেই। তুমি একটা সাধারণ ছেলেকে মারতে গিয়ে নিজের কাল্টিভেশন ইউজ করছো
লজ্জা লাগে না? তখন সেখানে সেই একাডেমির ডিন চলে আসে। তিনি এল্ডার শাওকে বলে, এত রাগ করার কি দরকার, কি নিয়ে এত তর্ক করতেছো? তো এল্ডার শাও বলে, এই ছেলেটার কাল্টিভেশন লেভেল একদম 0, কিন্তু তারপরেও ও আমার মেকানিজম আনলক করে দিয়েছে। নিশ্চয়ই ও কোনো না কোনো চিটিং করেছে, এর জন্য ওর উচিত শাস্তি হওয়া দরকার। কিন্তু চ্যানশ্যাং বলে, বাহিরে নোটিশে শুধু বলা ছিল দরজা খুলতে হবে, কোন পদ্ধতিতে খুলতে হবে সেটা কোথাও লেখা ছিল না। এটা শুনে এল্ডার শাও আরো বেশি রেগে যায়। সে বলে, নোটিশ সেটা তো শুধু লুক দেখানোর জন্য, আর ওই ব্ল্যাক প্লেড কাল্টিভেশন রিয়েলাম ছাড়া আনলক হয় না, কিন্তু তুমি এটা কিভাবে করলে? এল্ডার শাও কোনোভাবেই এই ছেলেটাকে নিজের একাডেমিতে আসতে দিতে চাচ্ছিল না, কিন্তু চ্যানশ্যাং ঠিক করে নিয়েছে সে ভর্তি হবে তো এই একাডেমিতেই। সে তাদেরকে তাদের একাডেমির রুলস মনে করিয়ে দিয়ে বলে, তোমাদের একাডেমির রুলস অনুযায়ী চ্যাপ্টার 17 স্ট্যাচু ফর ক্লোজ নাম্বার 8 এর অ্যানোটেশনে স্পষ্ট লেখা আছে এক্সাম স্যালো স্ট্যান্ডার্ড লেভেলের, আর আজ থেকে 11 বছর আগে জাস্টিস বেরু এর জন্য একটি প্রেসিডেন্ট সেট করেছিল। এসব শুনে এল্ডার শাও বলে, এইসব বাজে কথা, এরকম কিছু নেই। কিন্তু ডিন বলে, হ্যাঁ এই রুলস রেগুলেশন এক্সিস্ট করে, তুমি আমাদের একাডেমিতে আসতে পারো। এটা শুনে চ্যানশ্যাং খুশি হয়ে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমি আমার সাথে ওই ছেলেটাকেও নিয়ে যেতে চাই। এটা শুনে সেই মোটা ছেলে নিজেই অবাক হয়ে যায়। সে বলে, আমি তো এক্সামই পাশ করিনি, তারপরেও এই ছেলেটা আমাকে একাডেমিতে নিয়ে যেতে চায়। সবাই অবাক, কিন্তু সবার সামনে চ্যানশ্যাং সেই মোটা ছেলেটাকে নিজের সাথে ভেতরে নিয়ে যায়। তখন এল্ডার শাও রেগে গিয়ে বলে, আমি এর জন্য এমন এক্সাম বানাবো যে এই ছেলেটা জীবনেও সেটা সলভ করতে পারবে না। এক্সাম শুরু হওয়ার আগে আমাদের বলা হয় এল্ডার শাও 36টা স্ক্রল নিয়ে এসেছে, আর তাতে এত কঠিন কঠিন প্রশ্ন ছিল যে ভালো ভালো স্টুডেন্টদেরও ঘাম ছুটে যাবে। সে সবাইকে বলে টাইম শেষ হওয়ার আগে এই সব স্ক্রল কমপ্লিট করতে হবে, প্রতিটা স্ক্রলের জন্য লিমিটেড টাইম দেওয়া হবে। সেই লিমিটেড টাইমের মধ্যে একটা স্ক্রল কমপ্লিট না করতে পারলে সেই মুহূর্তেই তোমাকে বাইরে বের করে দেওয়া হবে। এই রুলস গুলো এল্ডার শাও মাত্রই শুধু চ্যানশ্যাং এর জন্যই বানিয়েছিল। এক্সাম শুরু হয়, চ্যানশ্যাং দেখতে পায় স্ক্রল গুলোতে প্রশ্নগুলো একদম কঠিন, আর সেই হ্যান্ডরাইটিং গুলো এতটাই কঠিন যে পড়াটাই মুশকিল হয়ে যাবে। কিন্তু চ্যানশ্যাং তৈরি হয়ে এসেছিল, তার মাইন্ডে পুরো একটা লাইব্রেরি। প্রতিটা প্রশ্নের জন্য সে তার মাইন্ড লাইব্রেরির সাহায্য নেয়, আর অনায়াসে একের পর এক প্রশ্নের উত্তর লিখতে থাকে। অন্যদিকে এল্ডার শাও শুধু অপেক্ষায় ছিল কখন সে একটা সুযোগ পাবে আর চ্যানশ্যাংকে ঘাড় ধরে বের করে দিবে, কিন্তু চ্যানশ্যাং তাকে কোনো সুযোগই দেয় না। সেখানে থাকা অন্যান্য ডিসাইপলরা একে একে এক্সামে ফেল করতে থাকে, আর চ্যানশ্যাং অনায়াসে একের পর এক স্ক্রল কমপ্লিট করে ফেলে। এটা দেখে এক্সামিনাররাও অবাক হয়ে বলে, মনে হচ্ছে এই ছেলেটা প্রতিটা প্রশ্ন জানে আর প্রতিটা প্রশ্নের উত্তরও জানে। কিছুক্ষণ পর এক্সাম শেষ হলো, চ্যানশ্যাং সবার শেষে এক্সাম রুম থেকে বের হয়। সবাই অবাক হয়ে বলে, এই ছেলেটা সবার শেষে এসেছে, মানে সব স্ক্রল সে কমপ্লিট করেছে। এই ছেলেটা সত্যি একটা জিনিয়াস। এর আগে লেজেন্ডারি ওয়ানজি একটা সাধারণ মানুষ হয়ে এই এক্সাম পাশ করেছিল, তাহলে এই ছেলেটাও কি ভবিষ্যতে ওয়ানজির মতো লেজেন্ডারি হতে যাচ্ছে? কিন্তু তখন এল্ডার শাওর কাছে ছোট একটা চিঠি আসে। চিঠিটা পড়ে তার মুখের পুরো এক্সপ্রেশনই বদলে যায়। লেডি শু নামের একটা মেয়ে তাকে কিছু লিখে পাঠিয়েছিল। পরের দিন সেখানে পাশ করা ডিসাইপলদের লিস্ট লাগানো হয়, সবাই সেখানে জমা হয়। চ্যানশ্যাং যখন নিজের নাম খুঁজতে এলো, তখন সেই মোটা ছেলেটা তাকে দেখে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে সাপোর্ট না করলে আমার নাম এই লিস্টে আসতোই না, আর এই লিস্টের টপে তোমার নামই আছে, তুমি নিশ্চয়ই শাও। এটা শুনে চ্যানশ্যাং বলে, না আমার নাম চ্যানশ্যাং, কিন্তু লিস্টে তার নাম কোথাও নেই। এটা দেখে ডিনো বেশ অবাক হয়ে যায়। পরের সিনে দেখা যায় এল্ডার শাও যখন বাইরে আসে, তখন চ্যানশ্যাং তার সামনে দাঁড়িয়ে বলে, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। জেন্টাল লিস্টে আমার নাম কোথাও নেই, আমি কি জানতে পারি এটা কেন? এটা শুনে এল্ডার শাও বলে, তোমার নাম লিস্টে নেই তো আমি কি করব? চ্যানশ্যাং বলে, আমি সব প্রশ্নের উত্তর লিখেছি, প্রতিটা প্রশ্নের উত্তর ভালোভাবে লিখেছি, তারপরও আমার নাম নেই কেন? তখন এল্ডার শাও বলে, তোমার নামের পরোয়া কে করে? তুমি কি মনে করো তুমি কোনো খাস লোক? কিন্তু তখনই সেই ইয়াং মাস্টার এসে বলে, এর নাম লিস্টে থাকা উচিত। তো এল্ডার শাও বলে, এটা নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, তুমি নিজের কাজ করো। কিন্তু সেই ইয়াং মাস্টার বলে, তুমি জানো তো আমার সাথে পাঙ্গা নেওয়া তোমার জন্য কতটা ভারী পড়বে? বলো এই ছেলেটাকে কেন ফেল করালে? তো এল্ডার শাও বলে, এটা তোমাকে বলতে পারবো না, পরে কথা হবে। এটা বলে সে চলে যেতে লাগে। তখন সেই ইয়াং মাস্টার বলে, তোমার সাহস তো কম না, তুমি আমাকে ইগনোর করে চলে যাচ্ছ। এটা বলতে বলতে সে একটা পাথর তুলে নিয়ে এল্ডার শাওয়ের পিঠে ছুঁড়ে মারে। এতে এল্ডার শাও রেগে গিয়ে বলে, ট্যাং তুমি এটা কিভাবে করলে? তুমি কিন্তু এল্ডারদের অসম্মান করতেছো। কিন্তু চ্যানশ্যাং বলে, ব্রাদার ট্যাং এইসবের দরকার ছিল না। হেভেনলি ডাও একাডেমি যদি আমাকে নিতে না চায় তাহলে আমি অন্য একাডেমিতে চেষ্টা করব। ট্যাং বলে, তোমাকে বিনা কারণে ফেল করা হয়েছে, তুমি এটা মেনে নিচ্ছ কিভাবে? এতে তোমার রাগ হচ্ছে না? চ্যানশ্যাং বলে, আমি রাগ করি না, কারণ রাগ করে কোনো ফায়দা নেই, এতে শুধু নিজেরই
ক্ষতি হয়, আর এই একাডেমি আমার পছন্দ হয়নি, আমি অন্য কোথাও চেষ্টা করব। এটা শুনে ট্যাং বলে, তুমি সত্যি অসাধারণ। পরের সিনে দেখা যায় তারা দুজন একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। ট্যাং 36 নিজের পরিচয় দিয়ে বলে, আমি এই হেভেনলি ডাও একাডেমির ডিসাইপল, কিন্তু এই একাডেমি আমার একদমই পছন্দ না। চ্যানশ্যাং তার নাম জিজ্ঞেস করলে সে বলে, আমার নাম ট্যাং 36। চ্যানশ্যাং অবাক হয়ে জিজ্ঞেস করে, নামের সাথে 36 কেন? তুমি কি তোমার বাবার 36তম সন্তান? ট্যাং 36 বলে, না না, এটা আসলে র্যাঙ্কিং। আজুরা ক্লাউড র্যাঙ্কিং এ আমি 36 নাম্বারে আছি। এত দূরের পজিশন পেয়েছি, তাই নামের সাথে 36 জুড়ে দিয়েছি, যাতে কেউ যদি 36 বলে ডাকে তাহলে আমার লজ্জা হয়ে যেন আমি আবারও মেহনত করে আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। তখন চ্যানশ্যাং বলে, আজুরা ক্লাউড র্যাঙ্কিং এটা আবার কি? তো ট্যাং 36 বলে, এটা আমাদের ইয়াং জেনারেশনের র্যাঙ্কিং। আমাদের গ্রেড জুওতে যত ইয়াং জেনারেশন আছে সবার র্যাঙ্কিং এতে লেখা থাকে, আর ফার্স্ট পজিশনের জন্য আমরা সবসময় একে অপরের সাথে কম্পিট করি। তখন সেখানে ওয়েটার খাবার নিয়ে আসে, আর সেই খাবারগুলো দেখে চ্যানশ্যাং অবাক হয়ে বলে, এত দামি খাবার, এই মৌসুমে তো এগুলো পাওয়া যায় না, কিন্তু এই মৌসুমে এগুলো খেতে খুব ভালো, এগুলো খেলে বডিতে হিট জেনারেট হয়। তখন ট্যাং 36 বলে, ব্রাদার, এই সব কিছু আমি তোমার জন্যই অর্ডার করেছি। চ্যানশ্যাং মনে মনে বলে, এই লোকটা তো বেশ মেহমানদার, ভালো, আর কিছু চাইবো না। সে একটা ছোট বাটি নিয়ে খাবার খাচ্ছিল, কিন্তু ট্যাং 36 তার প্লেটে আরো কিছু খাবার তুলে দেয় আর বলে, এই সব কিছু তোমার জন্য। আর বলো তো, তুমি আসলে কোথা থেকে এসেছো? চ্যানশ্যাং বলে, আমি প্রথমবার এখানে এসেছি, এর আগে আমার মাস্টারের সাথে মেডিসিন প্র্যাকটিস করতাম, আমি শিনিং থেকে এসেছি। ট্যাং 36 অবাক হয়ে বলল, শিনিং? সেটা তো এখান থেকে অনেক অনেক দূরে, গ্রেট জুয়ের একদম শেষ মাথায়। তোমার প্যারেন্টস কি এখানেই থাকে? তখন চ্যানশ্যাং বলে, আমার প্যারেন্টস নেই, আমি পুরো এতিম, আমার মাস্টার আর বড় ভাই আমাকে লালন পালন করেছে। তখন তার ব্যাকগ্রাউন্ড একটু দেখানো হয়, একটা নদীর পাশ দিয়ে একটা ছেলে যাচ্ছিল, নদীতে একটা ঝুড়ির মধ্যে একটা ছোট বেবি ভেসে আসতেছিল। ছেলেটা দেখেই দৌড়ে সেই ঝুড়িটার কাছে যায়, তার একটা হাত কাটা আর পায়েও সমস্যা, তারপরেও সে সেই বাচ্চাটাকে বাঁচাতে সেই নদীতে নেমে পড়ে। পানি প্রচন্ড ঠান্ডা, তারপরেও সে সেই বাচ্চাটাকে সেখান থেকে বের করে আনার চেষ্টা করে। তখন দেখা গেল তার একটা চোখও ক্ষতিগ্রস্ত, আর তখনই নদীর উপরে একটা গোল্ডেন ড্রাগন অ্যাপেয়ার হয়। ছেলেটা বাচ্চাটাকে বাঁচানোর জন্য সেই ড্রাগনের সামনে দাঁড়িয়ে যায়, কিন্তু ড্রাগন অ্যাটাক করার আগেই হঠাৎ সেখানে তার মাস্টার চলে আসে। একজন হেভেনলি মাস্টার এতটাই পাওয়ারফুল যে তার মাত্র একটা অ্যাটাকেই সেই ড্রাগনের মুচ কেটে যায়, আর সেই ড্রাগন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ছেলেটা সেই ছোট বেবিকে কোলে নিয়ে সে তার ঘরে নিয়ে আসে। আমাদের বলা হয় চ্যানশ্যাং একটু বড় হওয়ার পর তার বডিতে একটা ছোট রোগ ধরা পড়ে, সেটা সারাতে তার মাস্টার একটি বিশেষ পাঞ্চ টেকনিক ইউজ করেছিলেন, আর তার দুর্বল স্বাস্থ্যের কারণে মাস্টার তার নাম দিয়েছেন চ্যানশ্যাং, মানে গুড ফরচুন, ভালো ভাগ্যওয়ালা। আর তার বড় ভাই তার জন্য দিনরাত পরিশ্রম করত, তাকে সুস্থ করার জন্য সে সব রকম চেষ্টাই করত। তাদেরকে মাস্টার কখনোই কাল্টিভেশন শিখায়নি, শুধু বই পড়াতেন, শুধু বই পড়া এটাই তাদের কাজ। এমনকি তারা পুরো লাইব্রেরি নিজেদের মাইন্ডে স্ক্যান করে সেভ করে নিত। চ্যানশ্যাং যখন ছোট তখন তার ভাই তার জন্য একের পর এক বই এনে দিত, আর ছোট ছোট ভুল করলেই মাস্টার তার হাতে স্টিক মারতো, মানে সে ছোটখাটো ভুল করলেও তাকে শাস্তি পেতে হতো। সে সব বই পড়া শেষ করে বলে, আমি 3000 স্ক্রল পুরো বই শেষ করে ফেলেছি। সে আরো বলে, সিনিয়ে যখন পিচ ব্লসমের মৌসুম আসে, একটা সাদা ক্রেন একটা বার্তা নিয়ে আসে, তার মাস্টার সু ফ্যামিলির এক গ্র্যান্ডফাদারকে বাঁচিয়েছিলেন, তাই সেই গ্র্যান্ডফাদার তার গ্র্যান্ড ডটারকে মাস্টারের এক ডিসাইপলের সাথে বিয়ে দেওয়ার জন্য একটা চিঠি পাঠিয়েছিলেন। মাস্টার সেই চিঠি ইউরনকে দিয়ে দিলেন, কিন্তু ইউরন সেই চিঠি তার ছোট ভাইকে দিয়ে দেয়। এটা আসলে একটা ম্যারেজ কন্ট্রাক্ট লেটার। চ্যানশ্যাং বলল, আমি খুব কিউরিয়াস ছিলাম, জানতে চাইতাম মেয়েটাকে। চ্যানশ্যাংকে চিঠিতে লিখে বলেছিল, তুমি যখন বড় হয়ে যাবে তখন তুমি ক্যাপিটাল সিটিতে এসো, তোমাকে অনেক মজার মজার খাবার খাওয়াবো আর অনেক জায়গায় ঘোরাবো, আমরা একসাথে অনেক মজাও করব। এই কথাগুলো চ্যানশ্যাংকে অনেক এক্সাইটেড করেছিল, আর এই কারণেই সে মেয়েটার সাথে দেখা করার জন্য পাহাড় থেকে বের হতে চাচ্ছিল। কিন্তু যখন তার যাওয়ার সময় এলো, হঠাৎ একটা ডিজিজ তার বডিতে অ্যাটাক করলো, তার ভেন্স পুরো গোল্ডেন হয়ে যায়, অদ্ভুত পালস রিলিজ হতে লাগে, তার অনেক কষ্ট হচ্ছিল। এটা দেখে তার ভাই খুব ভয় পেয়ে যায়, আর সে দৌড়ে গিয়ে তার মাস্টারকে ডেকে আনে। চ্যানশ্যাং চোখ খুলতেই দেখতে পায় মাস্টার তার সামনে দাঁড়িয়ে আছে, আর সে এখনো বেঁচে আছে। মাস্টার বলে, তোমার এই ডিজিজ কখনোই ভালো হবে না, এর কোনো চিকিৎসা নেই, হয়তো এটা তোমার ভাগ্যে লেখা ছিল। কিন্তু চ্যানশ্যাং সিদ্ধান্ত নেয় যে সে তার ভাগ্য বদলে দিবে। যখন সে জার্নিতে বের হতে যাচ্ছিল তখন মাস্টার বলে, গত 800 বছরে মাত্র 3 জন তাদের ভাগ্য বদলাতে পেরেছে, আর
তারা সবাই এক্সট্রা অর্ডিনারি ছিল। এটা শুনে চ্যানশ্যাং বলে আমিও এটা ট্রাই করতে চাই। তখন মাস্টার বললেন ঠিক আছে, তাহলে তুমি ক্যাপিটাল সিটিতে যাও, সেখানে যে কোনো একাডেমিতে জয়েন করে তোমাকে ফার্স্ট পজিশন অর্জন করতে হবে। তারপর কাল্টিভেশনের দুনিয়ায় তুমি নিজে থেকেই বুঝতে পারবে কিভাবে তোমার ভাগ্য বদলাতে হবে। তখন তার ভাই একটা সর্ড আর একটা শিট নিয়ে এসে বলে এটা সাথে নিয়ে যাও, আমার তোমার উপর পুরো ভরসা আছে, এটা তুমি করতে পারবে, আমি তোমার অপেক্ষায় থাকবো। এই সর্ড আসলে মাস্টার সেই আজুরা ড্রাগনের মুছ দিয়ে বানিয়েছে, আর তার মধ্যে সেই আজুরা ড্রাগনের পাওয়ারও আছে। পুরো স্টোরি শুনে ট্যাঙ্ক 36 বলে আচ্ছা তাহলে এই তোমার স্টোরি, তুমি সত্যি একজন ইন্টারেস্টিং লুক, তোমার মধ্যে এত সাহস যে নিজের ভাগ্য বদলাতে বের হয়ে এসেছো। বলতে পারো ডিভাইন ক্যাপিটালে এখন থেকে আমি তোমার বড় ভাই, কিন্তু আমি বুঝতে পারতেছি না হেভেনলি ডাও একাডেমি তোমাকে রিজেক্ট কেন করেছে। তুমি তো এখানে প্রথমবার এসেছো, হয়তো তোমার এই সবকিছুর পেছনে সেই ম্যারেজ কন্ট্রাক্টের ব্যাপার আছে। বলো তোমার ফিয়ন্সি কে আর সে কোন ফ্যামিলিতে বিলং করে। তো চ্যানশ্যাং বলে তার ফ্যামিলিও এই ডিভাইন ক্যাপিটালে, তার নাম সু ইউরং। এই নাম শুনতেই ট্যাঙ্ক 36 একদম চমকে উঠে বলে কি সু ইউরং? চ্যানশ্যাং বলে তুমি কি তাকে চেনো? তো ট্যাঙ্ক 36 বলে তুমি যার কথা বলতেছো সে মাত্র 10 বছরে সে তার ফিনিক্স ব্লাড লাইন আবেকন করেছে, আর সে এই কন্টিনেন্টের নাম্বার 1 ডিসাইপল, আজুরা ক্লাউড র্যাঙ্কিং এর টপে সে, আর সে ফিউচারে হোলি মাইডেন হতে যাচ্ছে। আমার বিশ্বাসই হচ্ছে না এত গ্রেট কাল্টিভেটর তোমার ফিয়ন্সি। তুমি কি সত্যি নিশ্চিত যে তুমি তাকেই বিয়ে করতে যাচ্ছ? তো চ্যানশ্যাং বলে আমি তাকে কখনোই দেখিনি, শুধু ছোটবেলায় চিঠিতে তার কথা জেনেছি। সে ছোটবেলায় খেলতে আর ঘুরতে পছন্দ করত, বারবার চিঠি লিখতো, আমাকে বলতো ক্যাপিটাল সিটিতে চলে আসো। আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না যে সে এত অল্প সময়ে এত কিছু অর্জন করে ফেলেছে। এটা শুনে ট্যাঙ্ক 36 বলে হ্যাঁ এখন বুঝতে পারতেছি হেভেনলি ডাও একাডেমি তোমাকে কেন রিজেক্ট করেছে। হয়তো এই একাডেমির ডিভাইন জেনারেল জেনে গেছে যে তুমি এখানে এসেছো। তখন চ্যানশ্যাং বলে ডিভাইন জেনারেল এটা আবার কে? তো ট্যাঙ্ক 36 বলে ডিভাইন জেনারেল ক্যাপিটাল সিটির মেজর ফ্যামিলির একজন খাস জেনারেল, আর সে তোমার হবু শ্বশুর। যদি এই কথা সিটিতে ছড়িয়ে পড়ে সু ইউরং এর ম্যারেজ কন্ট্রাক্ট তোমার সাথে হয়েছে, যার কাল্টিভেশন লেভেল 0, তাহলে সু ফ্যামিলির মান সম্মান মাটিতে মিশে যাবে। আর তোমার হবু শ্বশুর এতটাই নিষ্ঠুর যে আজ রাতেই তোমাকে শেষ করে দিতে পারে। তার সম্পর্কে অনেক শুনেছি, তার মনটা পাথরের মতো, সে নিজের রুলসে এতটাই কঠোর যে অন্য কারো কথা শুনেই না। এত কিছু শুনে চ্যানশ্যাং শহর থেকে বের হতে লাগে। সে মনে মনে বলে মিস শু এর সাথে আমার ম্যারেজ কন্ট্রাক্ট ক্যান্সেল করা উচিত, তাকে বিয়ে করতে আমার কোনো আগ্রহ নেই, আমার কারণে তাকে অনেক প্রবলেমের মুখোমুখি হতে হবে। আমার মনে হচ্ছে এই ম্যারেজ কন্ট্রাক্ট তাদেরকে ফিরিয়ে দেওয়াই আমার জন্য ভালো হবে। কিন্তু এটা বলতে বলতে পেছন থেকে একটা আওয়াজ আসে, তার হবু শ্বশুর সেখানে এসেছে, আর সে একজন হেভেনলি জেনারেল। সে এসেই বলে বাচ্চা ওই ম্যারেজ কন্ট্রাক্ট আমার হাতে দিয়ে দাও আর এই ক্যাপিটাল সিটি থেকে দূরে চলে যাও, না হলে কাল সকালের সূর্য আর তুমি দেখতে পারবে না। তো চ্যানশ্যাং বলে আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু এই ম্যারেজ কন্ট্রাক্ট আমি মিস শু ইউরংকে নিজের হাতে দিতে চাই আর তাকে থ্যাঙ্কস বলতে চাই। এটা শুনে জেনারেল বলে এটা তুমি আমাকে দিয়ে দাও, আমি তার বাবা, তোমাকে তার কাছে গিয়ে এটা দিতে হবে না। কিন্তু চ্যানশ্যাং নিজের সিদ্ধান্তে অটল, সে বলে আমি এই ম্যারেজ কন্ট্রাক্ট তাকেই দিব। আর ঠিক এখানেই শেষ হয়ে যায় এপিসোড। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।